সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গুণগত রসায়নের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো নিয়ে ক্রমান্বয়ে আলোচনা করেছি। সিকিউ প্রশ্নের এটি আমার ষষ্ঠ ক্লাস। এর আগে আরও 5টি ক্লাস আছে। এছাড়া এমসিকিউর উপরও এর আগে 4টি ক্লাস নিয়েছি। সো তোমরা আগের সেই ক্লাসগুলো দেখে নেবে। প্রত্যেকটা ক্লাসের মধ্যেই ব্যাখ্যামূলকভাবে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। সো যাদের এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে পড়া হয়েছে তাদের জন্য এই প্র্যাকটিস ক্লাসগুলো খুবই উপকারী হবে বলে আমি মনে করছি। পাশাপাশি আমি বিভিন্ন ক্লাসে কিছু টিপস দিচ্ছি, সেই টিপসগুলো তোমরা খেয়াল করার চেষ্টা করবে, ফলো করার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন পরীক্ষায় অ্যাটেন্ড করবে তখন কিভাবে পরীক্ষায় খুব ভালো নাম্বার পাওয়া যায় সেই ধারণাগুলো এখান থেকে পেয়ে যাবে। তো আমাদের শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো, পলির বর্জন নীতি কী? পলির বর্জন নীতি আমরা জানি যে কোনো পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই রকম হবে না। কমপক্ষে একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন রকম হবে। অর্থাৎ 3টি কোয়ান্টাম সংখ্যার মান যদি একরকম হয় তাহলেও একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। কমপক্ষে কথাটির মানে হচ্ছে এক্ষেত্রে দুইটা সেম, দুইটা ভিন্ন এরকম হতে পারে, অথবা 3টা সেম কোয়ান্টাম সংখ্যা, একটা ভিন্ন হতে পারে, অথবা 4টাই ভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, এটি হচ্ছে পলির বর্জন নীতির বেসিক কথা। প্রতিপ্রভা কিভাবে সৃষ্টি হয়? প্রতিপ্রভা এই জিনিসটি নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম একটি এমসিকিউ ক্লাসে এবং একটি সিকিউ ক্লাসে, এটি নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছিল। জাল টাকা কিংবা পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে এই প্রতিপ্রভা এই বিষয়টিকে বিবেচনা করা হয়। তোমরা সবাই জানো, সামারি কথাটা ছিল যে ইউভি অঞ্চলে, যখন ইউভি অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য অ্যাবজর্ভ করে ভিজিবল অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য ছেড়ে দেয়, তখন এই ঘটনাটাকে প্রতিপ্রভা বলা হয়। এক্ষেত্রে প্রথমে কিছু শক্তি তারা ছেড়ে দেয়, পদার্থের অসংখ্য ইলেকট্রন উত্তেজিত অবস্থায় তাদের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার ফলে তাদের কম্পন শক্তি স্তরে কিছু শক্তি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে পরবর্তীতে সে যেই শক্তিটা বিকিরণ করে সেটা ভিজিবল অঞ্চলের হয়। এই যে ইউভি বা অদৃশ্য, যেটা আমরা চোখে দেখি না, এরকম একটি শক্তি শোষণ করার পরে দৃশ্যমান অঞ্চলের শক্তি বিকিরণ করছে, এই ঘটনাটাকেই বলা হয় প্রতিপ্রভা। তো এটির জন্য তোমরা ওই ক্লাসগুলো দেখে নিও, দেখলে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। উদ্দীপকের 1 নং দ্রবণ শীতল করলে M2A যৌগের কত গ্রাম কঠিন আকারে কেলাসিত হয়? আচ্ছা, এখানে দেখো M2A বলা হয়েছে। এই M2A তার মানে প্রথম অক্ষরটা ক্যাটায়ন, দ্বিতীয় অক্ষরটা অ্যানায়ন। এখন জারণ মান কি হবে? আমি যদি এটা -2 ধরে নিই তাহলে এটা +2 লিখতে হবে, তার মানে M এর জারণ মান হবে +1। আচ্ছা, এখন M2A যৌগের কত গ্রাম কঠিন আকারে কেলাসিত হবে? এখন আমরা কিভাবে জানবো? এখানে কি দেওয়া আছে ক্লুগুলো আমরা দেখি। M2A 220 গ্রামের সম্পৃক্ত দ্রবণ ছিল, পরে কঠিন কেলাসিত M2A পাওয়া যায়, চিত্র 2 এর মধ্যে দেখানো হচ্ছে। এই যে নিচের এই অংশটা কঠিন কেলাসিত, এই হচ্ছে আমার ডাটা দেওয়া আছে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে প্রথমে কিছু ক্লু দেওয়া আছে। 25 ডিগ্রি এবং 45 ডিগ্রি তাপমাত্রায় M2A যৌগের দ্রাব্যতা 28 এবং 37, আর M এর পারমাণবিক সংখ্যা 11। তাহলে 11 যেহেতু, তার মানে এটা সোডিয়াম, আর এ হচ্ছে 16, তার মানে সোডিয়াম সালফাইড। তাহলে আমরা M2 এর যৌগটা পেয়ে গেলাম, সোডিয়াম সালফাইড। এখন এখানে দেখো 25 থেকে 45-এ নেওয়ার পরে দ্রাব্যতা বেড়েছে, তার মানে এটাকে যেহেতু শীতল করার কথা বলা হচ্ছে, তার মানে প্রথমে ছিল এখানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি থেকে এটা শীতল করে 25 ডিগ্রিতে নেওয়া হচ্ছে, যেহেতু প্রশ্নে 25 আর 45 বলা হয়েছে। তাহলে 45 ডিগ্রিতে তার দ্রাব্যতা 37, 25 ডিগ্রিতে দ্রাব্যতা 28, তার মানে এখান থেকে কিছু দ্রব বের হয়ে যাবে। বের হয়ে গেলে পরবর্তীতে সেটা নিচে জমা পড়বে। তো সেটাই জানতে চাচ্ছে যে কত গ্রাম কঠিন আকারে কেলাসিত হবে। এই ধরনের একটা উদ্দীপক আমরা এর আগে একটা ক্লাসে আলোচনা করেছি।
সো তোমরা সেই ক্লাসটিও দেখে নিতে পারো, দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তারপর আমি এটা একটু করে দিচ্ছি, খেয়াল করো। যখন একই পদার্থর, এটা আমি আগেও বলেছিলাম, তাপমাত্রা বৃদ্ধি কিংবা তাপমাত্রা হ্রাস করা হয়, তখন সেখানে সম্পৃক্ত দ্রবণটি অসম্পৃক্ত বা অতিপৃক্ত দ্রবণে কনভার্ট হয়ে যায়। সো এটি করার সময় আমরা যে দ্রাব্যতার বেসিক সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে করব। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য প্রথমে করতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত দেওয়া ছিল, এত তাপমাত্রায় সোডিয়াম সালফাইডের দ্রাব্যতা দেওয়া আছে, না সরি 45 থেকে করতে হবে, কারণ আমার এখানে তো প্রথমে সেটা 45-এ ছিল। তাহলে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম সালফাইডের দ্রাব্যতা প্রশ্নে দেওয়া আছে 37। তাহলে S45 100 m ডিভাইডেড বাই m মাইনাস m। তাহলে 100 m, m হচ্ছে কি দ্রব। এখন দ্রব কতটুকু সেটা তো আমরা জানি না, আমাদের কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে দ্রবের মানটাই বের করা। আচ্ছা, দ্রাবক কত, প্রথমে 240 গ্রাম দেওয়া আছে, তাহলে এটা m বসে যাবে এখানে 240 মাইনাস m, আর S45 এ কত 37 দেওয়া আছে। তার মানে আমাকে এটা একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 37 ইন্টু 240, এখানে একটা মান আসে 8880। আচ্ছা আমি একবারে করছি, দেখো এখানে আসবে 37 m আর এখানে আছে 100 m। 37 m কে ওই পাশে নিলে 100-র সাথে যোগ হবে, তাহলে 137 হবে। তার মানে এটাকে 137 দিয়ে ভাগ দিলে এখান থেকে আমরা ছোট হাতের এমটা পেয়ে যাব। তার মানে ছোট হাতের এম ইকুয়াল টু হচ্ছে, বা ছোট হাতের এম ইকুয়াল টু হচ্ছে 64.82 গ্রাম। তার মানে দ্রাবক, সুতরাং দ্রাবক m মাইনাস m ইকুয়াল টু হচ্ছে 240 থেকে এটা বিয়োগ যাবে, হ্যাঁ 175.18 গ্রাম। দেখো এই দ্রাবকটা কিন্তু কনস্ট্যান্ট, আমি তাপমাত্রা বাড়াই কমাই যাই করি না কেন দ্রাবকটার চেঞ্জ হবে না। তাহলে এবার S কততে, 25 ডিগ্রিতে যাব। তাহলে S25 ইকুয়াল টু হচ্ছে 100 m, এক্ষেত্রে আমরা m জানি না, m মাইনাস m কিন্তু এই যে 175.18। এখন এখানে 25 ডিগ্রিতে দ্রাব্যতা প্রশ্নে দেওয়া ছিল 28, ঠিক আছে 25 ডিগ্রিতে 28। তার মানে এখানে 28-এর সাথে 175.18 মাল্টিপ্লাই হবে, ইকুয়াল টু হচ্ছে 100 m। তাহলে আলটিমেটলি m এর মান আসে 49.05 গ্রাম। সুতরাং m ইকুয়াল টু হচ্ছে 49.05 গ্রাম। তাহলে দেখো প্রথমে হাই টেম্পারেচারে 64.82 গ্রাম দ্রব দ্রবীভূত ছিল, কিন্তু এখন হচ্ছে 49.05 গ্রাম। তাহলে এখন প্রশ্নে জানতে চাচ্ছে যে কত গ্রাম কঠিন ক্যালাস পাওয়া যাবে। তাহলে কঠিন ক্যালাস হচ্ছে এই দুইটার বিয়োগফল, ঠিক আছে। সুতরাং কঠিন ক্যালাস হবে এইটা মাইনাস এইটা, আসে যেটা 15.77 গ্রাম। তাহলে এই অঙ্কগুলোর টেকনিক হচ্ছে একই সূত্র দুইবার ব্যবহার করা হয়। কোন সূত্র? S ইকুয়াল টু 100 m ডিভাইডেড বাই m মাইনাস m। এবং দুই ক্ষেত্রেই দেখো ছোট হাতের m বের করা হয় সাধারণত। এই ছোট হাতের m ডিফারেন্স থেকেই মানটা পাওয়া যায়, আর m মাইনাস m কনস্ট্যান্ট থাকে। প্রথম ক্ষেত্রে যে দ্রাবক থাকে দ্বিতীয় ক্ষেত্রেও সেম পরিমাণ দ্রাবক থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা কিন্তু এগুলো প্রায় সময় এসে থাকে।
এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্রবণটিতে MZ, Z হচ্ছে 17, তাহলে M হচ্ছে সোডিয়াম, Z17 মানে ক্লোরিন। তাহলে দ্রবণটিতে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে M2 এর দ্রাব্যতার কি পরিবর্তন ঘটে? তাহলে আমি যোগ করছি সোডিয়াম ক্লোরাইড। দেখো এগুলো কিন্তু আমরা এর আগেও একটা ক্লাসে দেখেছি। আমার ছিল সোডিয়াম সালফাইড, তাহলে সোডিয়াম সালফাইড থেকে আমরা পাই সোডিয়াম আয়ন, সালফাইড আয়ন। যোগ করলাম কি সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা পাবো সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, তার মানে সম আয়ন। এই যে সোডিয়াম আয়নটা হচ্ছে সম আয়ন, তাহলে সম আয়নের কারণে আমরা জানি যে দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা সোডিয়াম আয়ন যোগ করব তখন সম আয়নের কারণে সোডিয়াম সালফাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। এক্স্যাক্টলি সেম ধরনের একটা উদ্দীপক নিয়ে এর আগের একটা লেসনে আলোচনা করেছি, তোমরা সেটা দেখে নিও। একই ধরনের অঙ্ক ছিল, লেসন 4-এ খুব সম্ভবত এটি আলোচনা করা হয়েছে। সো আমি এখানে আর এটি রিপিট করলাম না। শিক্ষার্থীরা এই ক্ষেত্রে মনে রাখবে, যদি সময়ায়নযুক্ত পদার্থটির পরিমাণ বা ঘনমাত্রা দেওয়া না থাকে তাহলে সাম্যদ্রবক থেকে থিওরিটিক্যালি আলোচনা করতে হবে। আর যদি এখানে মানটা দেওয়া থাকে, অর্থাৎ এই যে MZ কত মোলার নিয়েছি এটা দেওয়া থাকলে অঙ্ক করে দ্রাব্যতা কতটুকু হ্রাস পায় সেটি বের করা সম্ভব হয়। ঠিক আছে, এটি মনে রাখবে। যেমন এটার ক্ষেত্রে মানটা দেওয়া নেই, সো এটা অঙ্ক করা যাবে না, এটা থিওরিটিক্যালি ব্যাখ্যা দিতে হবে। ওকে, এবার আমরা পরটাতে চলে যাই। অরবিট কি? অরবিট হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে যেই দ্বিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনরত অবস্থায় থাকে তাকেই অরবিট বলে। একটি অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি। এটা হলো প্রাসঙ্গিক কথা, বলে দিলে ভালো। যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস ns2 np4, যেখানে n = 2, তাহলে এটা হচ্ছে কি 2s2 2p4, তার মানে 6। এটা অক্সিজেন, তাই তো? অক্সিজেন। এই মৌলটির ক্ষেত্রে হুন্ডের নীতির প্রয়োগ দেখাও। খুবই সহজ প্রশ্ন। তাহলে অক্সিজেনের তুমি প্রথমে লিখবে এখানে 1s2, এখানে লিখবে 2s2, এখানে লিখবা 2p4। এখন এই 2p4 এর ক্ষেত্রে তুমি যেটা করবে সেটা এখানে লিখবে যে এক্ষেত্রে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো হচ্ছে 2px, 2py এবং 2pz। এদের মধ্যে প্রথমে একটি করে ইলেকট্রন ঊর্ধ্বমুখী স্পিনে প্রবেশ করবে, এরপরও যেহেতু আরও একটি ইলেকট্রন থেকে যায় সেটি 2px-এ নিম্নমুখী স্পিনে প্রবেশ করবে। হুন্ডের নীতির ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করে এবং তাদের স্পিন একইমুখী হয়। তাহলে সর্বাধিক অযুগ্ম বলতে বোঝানো হচ্ছে যে এখানে 3টি ইলেকট্রন প্রবেশের পর চতুর্থ ইলেকট্রনটি আবার প্রথম অরবিটালে প্রবেশ করবে এবং তখন এটি নিম্নমুখী স্পিনে হবে। সো খুবই সহজ প্রশ্ন, আশা করি বুঝতে পারছো। উদ্দীপকের এই মৌলটি হাইড্রোজেন হলে ইলেকট্রন স্থানান্তরণে শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি নির্ণয় করো। আচ্ছা, এখন হাইড্রোজেন হলে বলে দিয়েছে, তাহলে হাইড্রোজেন হলে তার ইলেকট্রন দরকার নেই। তাহলে ইলেকট্রন স্থানান্তরের শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি, একটু টেকনিক্যাল প্রশ্ন। শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি। আচ্ছা, শোষণ বর্ণালী মানে কি? শোষণ বর্ণালী হচ্ছে ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাফ দিয়ে উপর স্তরে যাবে, সেটা হলো শোষণ বর্ণালী। তাহলে আমরা যদি হাইড্রোজেনের জন্য বর্ণালীর যে চিত্রটা আমরা সাধারণত লিখি সেরকম যদি একটা চিত্র আঁকি, ধরো এখানে আমি কতগুলো শক্তি স্তর দেখানোর চেষ্টা করি সরল রেখার মাধ্যমে। এবং এদের আমরা নাম্বারিং করছি সিরিয়ালে। হ্যাঁ, সিরিয়ালে নাম্বারিং করলাম। তাহলে সিরিয়াল নাম্বারটা কীরকম? ধরো এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7,
8, আমি 8টা দিলাম। এখন প্রশ্নে জানতে চাচ্ছে সর্বনিম্ন শক্তি, ঠিক আছে। হাইড্রোজেনে হলো ইলেকট্রন স্থানান্তরের শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি। আচ্ছা, সর্বনিম্ন শক্তির জন্য দেখো ই ইকুয়াল টু হচ্ছে এসসি বাই ল্যামডা, এটা আমরা জানি। হ্যাঁ, ই ইকুয়াল টু এসসি বাই ল্যামডা, দুঃখিত, আচ্ছা, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে এসসি বাই ল্যামডা। এখন শক্তির মান কখন সর্বনিম্ন হবে? যখন তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয়, সেটা হলো একটা কথা। খুব সহজভাবে বলতে গেলে দেখো যে যখন ঠিক ঠিক উপরের কক্ষপথে যায় তখন শক্তি সর্বনিম্ন হয়। যেমন 1 থেকে ঠিক 2-এ গেলে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে, 1 থেকে 3-এ গেলে তার চেয়ে বেশি শক্তি পাওয়া যাবে। আবার 1 থেকে 4-এ গেলে তার চেয়ে বেশি শক্তি পাওয়া যাবে। তাহলে এখন প্রশ্নে জানতে চাচ্ছে যে শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তি। তাহলে যেহেতু 1-এ থাকে, তাহলে 1 থেকে 2-এ গেলেই সবচেয়ে কম শক্তি পাওয়া যাবে। তাহলে এই কথাটা আগে লিখতে হবে। এক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে, প্রথম কক্ষপথ হতে ঠিক তার উপরের কক্ষপথ অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে গেলেই সর্বনিম্ন শক্তি পাওয়া যাবে। এটা বলার পরে তারপরে তুমি মূল যেই বিষয়টা অর্থাৎ রিডবার্গ ইকুয়েশন সেটা দিয়ে করতে পারো যে 1/λ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু z স্কোয়ার। তাহলে RH এর মান হচ্ছে 109,678 পার সেন্টিমিটারে, 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, আর z এর মান হাইড্রোজেনের জন্য 1। এটি হচ্ছে সর্বনিম্ন ল্যামডার। এখান থেকে ল্যামডার ভ্যালুটা তোমরা পাবা। তাহলে এটা আসে কত? 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 0.25, এত পূরণ 109,678, এটা 1/λ মান আসে। হ্যাঁ, তার মানে 8225.8.5 পার সেন্টিমিটার। এখন ই ইকুয়াল টু হচ্ছে এসসি ইন্টু 1/λ। তার মানে এটার সাথে তুমি এসসিটাকে মাল্টিপ্লাই করে দেবে। আমি কিন্তু এটা সিজিএস আগে করেছি। তাহলে সি এর মান হবে 3 ইন্টু 10⁻10, আর এইচ এর মান হবে 6.626 ইন্টু 10⁻−27 আর্ক সেকেন্ড। করলে আমরা ই এর মানটা আর্গে পাবো 1.64 ইন্টু 10⁻−11 আর্গ। তুমি যদি জুলে করতে চাও তাহলে এটাকে জুলেও নেওয়া যায়। 10⁻7 দিয়ে তুমি এটা ভাগ করে দিবা, তার মানে আসবে 1.64 ইন্টু 10⁻−18 জুল। সেটাও তুমি লিখতে পারো। ব্যাস, এভাবে আমরা ইলেকট্রনের স্থানান্তরণে সর্বনিম্ন শক্তির যে ভ্যালুটা সেটা পেতে পারি। ওকে, হ্যাঁ, তাহলে এটি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। একটু প্রশ্নটিতে টেকনিক খাটানো হয়েছে। এবার আমরা পরেরটাতে চলে যাই। উদ্দীপকের A+2 আয়নের বর্ণযুক্ত হওয়ার সম্ভাব্যতা যাচাই করো। আচ্ছা, এটি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। সো এই প্রশ্নটি এখানে প্রাসঙ্গিক না, তাই আমরা এটি একটু স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন তৃতীয় অধ্যায় অ্যাভেলেবেল আছে, সেখানে আমরা আলোচনা করতে পারবো। লাইক ডিজলভস লাইক নীতিটি কি? এই নীতিটির মানে হচ্ছে পোলার দ্রাবকে পোলার যৌগসমূহ দ্রবীভূত হয়, অপোলার দ্রাবকে অপোলার যৌগসমূহ দ্রবীভূত হয়। তাহলে পোলার দ্রাবকে যেমন পানির মধ্যে কি হয়? মেরুকরণ হয়। তাহলে মেরুকরণ হওয়ার কারণে এটা পোলার দ্রাবক। এটার মধ্যে পোলার যৌগ কারা বা আয়নিক যৌগ
বা পোলার যৌগগুলো এটাতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগ তো সেটার মধ্যে সরাসরি প্লাস মাইনাস প্রান্ত থাকে, আর পোলার যৌগ মানে যৌগটা সমযোজী কিন্তু তার মধ্যে মেরুকরণ হতে পারে। তো মেরুযুক্ত সমযোজী যৌগগুলো এই পানিতে দ্রবীভূত হতে পারে। আর অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এই কথাটার মানে হচ্ছে যে যেমন অধিকাংশ জৈব যৌগগুলো হচ্ছে অপোলার, এবং অপোলার দ্রাবক যেমন কার্বন টেট্রাক্লোরাইড এটার মধ্যে কিংবা ইথার এগুলোর মধ্যে অপোলার যৌগগুলো দ্রবীভূত হয়ে থাকে। এই দ্রবীভূতটা কিন্তু এরকম প্লাস মাইনাস সরাসরি ওইভাবে না, এটার মধ্যে প্রথমে ডাইপোল তৈরি হয়, আবিষ্ট ডাইপোল তৈরি হয়। সেই আবিষ্ট ডাইপোল এই ধরনের জিনিস তৈরি হয়ে পরবর্তীতে পোলার যৌগ অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হতে পারে। এটা কিভাবে হয় এগুলো নিয়ে তৃতীয় অধ্যায়ের মধ্যে আলোচনা আছে চ্যাপ্টারের শেষ অংশে, সেখানে আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা দিয়ে থাকি। সো এখানে লাইক ডিজলভস লাইক বলতে বোঝানো হচ্ছে পোলার দ্রব পোলার দ্রাবকে, অপোলার দ্রব অপোলার দ্রাবকে, অর্থাৎ লাইক লাইক, পোলারের মধ্যে পোলার অপোলারের মধ্যে অপোলার, এই সেন্সে লাইক লাইক বলা হচ্ছে। আরএফ এর মান একের চেয়ে কম হয় কেন? তাহলে আরএফ হচ্ছে কি? আরএফ হচ্ছে মিশ্রণের দ্রব কর্তৃক অতিক্রান্ত যে কোনো একটা পদার্থ বা দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। যেহেতু দ্রাবক স্থির দশার মধ্য দিয়ে যাওয়ার সময় দ্রবকে তার সাথে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করে, তাই দ্রাবক অপেক্ষা কখনোই দ্রব অতিরিক্ত পথ অতিক্রম করতে পারে না। সেজন্য দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্বের মান অবশ্যই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা কম হয়ে থাকে, তাই আরএফ এর মান একের চেয়ে কম হয়। ঠিক আছে, এইভাবে তুমি বলতে পারো। সো এগুলো তুমি মূল ফ্যাক্টটা বুঝলে সহজেই লিখতে পারবা যে যেহেতু দ্রাবক যাচ্ছে, দ্রাবক যাওয়ার সময় দ্রাবক সাধারণত অপোলার টাইপের হয়। দ্রাবক যাওয়ার সময় মিশ্রণের যেই দ্রব বা পদার্থটি অপোলার বৈশিষ্ট্য বেশি, সে দ্রাবকের সাথে সামনের দিকে অগ্রসর হয়। এক্ষেত্রে দ্রাবক তাকে টেনে নিয়ে যায় বলে সে দ্রাবকের সমান যেতে পারে না, দ্রাবকের কাছাকাছি দূরত্ব যেতে পারে, তাই আরএফ এর মান একের চেয়ে কম হয়। কেননা ভগ্নাংশের উপরে থাকে কে? ভগ্নাংশের উপরে থাকে হচ্ছে দ্রব, নিচে থাকে দ্রাবক, সেই জন্য এই মানটা একের চেয়ে কম হয়ে থাকে। ওকে, দ্রবণে এম এর শনাক্তকরণ একটি পরীক্ষা। এম হচ্ছে এখানে কে? জিঙ্ক। জিঙ্ক শনাক্তকরণের পরীক্ষাটি আমরা এর আগের লেসনে আমরা দেখেছি, লেসন 1 বা 2-তে, সেখান থেকে দেখে নিও। পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে কি হয়? সাদা অধক্ষেপ পড়ে, জিঙ্ক ফেরোসায়ানাইডের সাদা অধক্ষেপ। এম মূলটির ইলেকট্রন বিন্যাস লেখো। এর বহিঃস্তরের ডি উপস্তরের ইলেকট্রনগুলোর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মানের সেট নির্ণয় করে দেখাও। ডি উপস্তরের ইলেকট্রনগুলোর জন্য, তাহলে ডিতে 10টা ইলেকট্রন আছে, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেটের মান নির্ণয় করে দেখাও। আসলে সহজ প্রশ্ন, কিন্তু একটু লম্বা হবে আর কি। হ্যাঁ, এই যা আসলে সহজ। দেখো, তাহলে আমরা যদি এম এর ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে কি দাঁড়ায়? জাস্ট এ মিনিট। তাহলে জিঙ্ক 30, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। তো এখানে এই ডি উপস্তরের ইলেকট্রনগুলোর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা সেটের মান লিখতে বলা হয়েছে। সো তুমি এখন ডি উপস্তরেরটাকে আবার একটু ভেঙে দেখাতে পারো এভাবে, 5টাকে দেখালা এভাবে। দেখানোর পর এখানে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো তুমি এখানে দেখালা। 10টা তো 5 দুগুণে 10, এখানে আর কোনো চেঞ্জ হবে না, সিরিয়ালে 5 দুগুণে 10 লিখে দিলেই হবে। 4টি কোয়ান্টাম সংখ্যার মানের সেট,
তাহলে তুমি এখানে নেমিং করতে পারো 3dxy yz zx 3dx square minus y square 3d z square এইভাবে নেমিং করে। এইবার তোমার প্রশ্নে চাচ্ছে দ্বিউপস্থিত ইলেকট্রনগুলো, যতগুলো ইলেকট্রন সবগুলোর সেট। তাহলে 3dxy এর প্রথম ইলেকট্রনের জন্য এভাবে লিখতে পারো 3dxy এর প্রথম ইলেকট্রনের জন্য n equal to 3 l equal to 2, কারণ d এর জন্য l2, m equal to -2 s equal to +½ তাহলে দেখো প্রথম ইলেকট্রনের জন্য +½ হয়, আর এটা -2 -1 0 +1 +2 এই ফরম্যাটে লিখতে পারো। আচ্ছা, তাহলে দ্বিতীয় ইলেকট্রনটার জন্য 3dxy এর দ্বিতীয় ইলেকট্রনের জন্য n equal to 3 l equal to 2 m equal to -2 s equal to -½ এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা প্রথম ইলেকট্রন এবং দ্বিতীয় ইলেকট্রনের জন্য লিখলাম। এইভাবে তুমি পরের গুলোরও 4টা অরবিটালের লিখতে পারো। খালি চেঞ্জ হবে কি, এখানে এসে চেঞ্জ হবে m এর মানটা -1, আর এখানে হবে এটাও -1, এটা +½ এটা -½ তাহলে এই দুটার জন্য এটা -1 এটা -1 আর সব সেম। আবার এই দুটার জন্য এই m এর মানটা 0 0 হবে আর এই এটার সাথে মিলবে। এটার জন্য এটা +1 এটা +1, আবার এটার জন্য এটা +2 এটা +2। এইভাবে তোমাকে লিখতে হবে। বিষয়টা সহজ, কিন্তু একটু লম্বা করা হয়েছে এই আর কি। তো ঠিক আছে, আমরা তাহলে এটা বুঝলাম। পরবর্তী প্রশ্নে চলে যাই। পানির আয়নিক গুণফল কি? পানির আয়নিক গুণফল মানে হচ্ছে পানি থেকে উৎপন্ন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ সর্বোচ্চ গুণফল, এটাকে পানির আয়নিক গুণফল বলা হবে। তাহলে কে অফ আইপি অফ ওয়াটার ইকুয়াল টু হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন আয়ন ইন্টু থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোক্সিল আয়ন, এটি হচ্ছে পানির আয়নিক গুণফল। তারপরে প্রশ্ন 675 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি কত? এটা খুবই সহজ প্রশ্ন, ইকুয়াল টু hc/λ। এখন তুমি যদি SI এককে করো তাহলে h হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, c হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডাটাকে তোমার ন্যানোমিটার থেকে মিটারে নিতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার -9 হবে। ব্যাস, এটা ক্যালকুলেটরে চাপ দিলে যে মানটা আসবে সেটাই হবে উত্তর। উদ্দীপকের অদক্ষেপটির দ্রাব্যতা বের করো। এখন উদ্দীপকে অদক্ষেপ কার পড়বে সেটি হচ্ছে আমাকে আগে জানতে হবে। দেখো এখানে হাইড্রোজেন সালফাইড যখন দিবা HCl যুক্ত জিঙ্ক আয়ন এবং কপার আয়নের মধ্যে, তখন কি হবে? H2S যখন দিবা, দেখো H2S থেকে এটা উৎপন্ন হয় হাইড্রোজেন আয়ন সালফাইড আয়ন, আর HCl থেকে H+ আয়ন Cl- আয়ন। তাহলে এখানে সমায়ন হলো H+, তো সমায়নের কারণে কি এটা কম আয়নিত হবে। আচ্ছা, তাহলে এখন এখানে যে কে অফ এসপির মানগুলো দেওয়া আছে, দেখো কে অফ এসপির যে মানগুলো, সেখান থেকে আমরা দেখতে পাই যে কপার সালফাইডের কে অফ এসপির মান হচ্ছে 10 টু দি পাওয়ার -38, আর ওটা ছিল 10 টু দি পাওয়ার -23। তার মানে কপার সালফাইডের একটা কম। যেহেতু এটার দ্রাব্যতা গুণফল কম, তার মানে এইটা আগে অদক্ষিপ্ত হবে, কারণ এটা কম, এটার আয়নিত হওয়ার টেন্ডেন্সি খুবই কম। দেখো দ্রাব্যতা গুণফল যার যত কম, তার আয়নিত হওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা তত কম। তার মানে এখানে অল্প পরিমাণ কপার আয়ন আর সালফাইড আয়ন হলেই তার অদক্ষিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম?
2 বা তার অধিক পদার্থের মধ্যে যার দ্রাব্যতা গুণফলের মান সবচেয়ে কম তার অধক্ষিপ্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, কেননা সেটি কম পরিমাণ আয়ন দ্বারাই তার দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করতে পারবে। তার মানে এখানে অধক্ষেপ পড়বে আসলে কার? অধক্ষেপ পড়বে কপার সালফাইডের। তাহলে কপার সালফাইডের দ্রাব্যতা বের করতে বলা হয়েছে। তাহলে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, খুবই সহজ। তাহলে প্রথমে আমাকে এই বাংলা কথাগুলো লিখে তারপরে এই পাচ্ছি আমরা এস এস এস, তার মানে কে অফ এসপি কত দাঁড়ায়? কপার আয়ন আর সালফাইড আয়ন, তার মানে হয় এস স্কোয়ার। তাহলে কে অফ এসপির মান বসিয়ে দিলে এখানে এস এর মান পাবো, যেটাই হচ্ছে কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান। এবার ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপকের দ্রবণে H2S চালনা করলে উপস্থিত আয়ন দুটো একই সাথে অধক্ষেপ উৎপন্ন করে না, যুক্তি সহ বিশ্লেষণ করো। দেখো যুক্তির কথা কিছুটা বলে ফেলেছি। যখন আমি H2S চালনা করব তখন যেটা হয় যে যেহেতু দ্রবণে আগে থেকে HCl আছে, তাই সমায়ন প্রভাবের কারণে H2S এর আয়নিত হওয়ার প্রবণতাটি কম হবে। H2S এর আয়নিত হওয়ার প্রবণতা যেহেতু কম হবে, তাই এই ক্ষেত্রে কম পরিমাণে সালফাইড আয়ন উৎপন্ন হবে। যেহেতু জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান অনেক বেশি কপার সালফাইডের তুলনায়, তাই দ্রবণে যে সালফাইড আয়ন উৎপন্ন হবে সেই সালফাইড আয়ন এবং দ্রবণের জিঙ্ক আয়নের আয়নিক গুণফলের মান এর দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করতে পারবে না। আবার বলছি, যেহেতু জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান তুলনামূলকভাবে বেশি, তাই সমায়নের কারণে H2S হতে যে পরিমাণ সালফাইড আয়ন উৎপন্ন হবে তা দ্বারা উৎপন্ন হবে সেটি এবং দ্রবণের জিঙ্ক আয়নের মোলার ঘনমাত্রার আয়নিক গুণফলের মান এর দ্রাব্যতা গুণফলের মানকে সহজেই অতিক্রম করতে পারবে না। কিন্তু উৎপন্ন সালফাইড আয়ন দ্বারা দ্রবণের কপার আয়নের মোলার ঘনমাত্রার গুণফল সহজেই কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করতে পারবে, তাই কপার সালফাইড অধক্ষিপ্ত হবে। উল্লেখ্য যে যদি এখানে দ্রবণে HCl না থাকতো তাহলে H2S আয়নিত হয়ে প্রচুর পরিমাণে সালফাইড আয়ন উৎপন্ন হতো। এই সালফাইড আয়ন দ্বারা দ্রবণের জিঙ্ক সালফাইড এবং কপার সালফাইড দুইটিরই আয়নিক গুণফলের মান অতিক্রম করা সম্ভব হতো। অর্থাৎ এক্ষেত্রে শুধু H2S ব্যবহার করলে সালফাইড আয়ন এবং জিঙ্ক আয়নের মোলার ঘনমাত্রার গুণফল এদের মোলার ঘনমাত্রার আয়নিক গুণফল এদের দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করতে পারবে। পাশাপাশি কপার আয়ন এবং সালফাইড আয়নের মোলার ঘনমাত্রার আয়নিক গুণফল এর দ্রাব্যতা গুণফলকেও অতিক্রম করতে পারবে। তখন দুইটি অধক্ষিপ্ত হবে, কিন্তু সমায়ন দিলে শুধুমাত্র কপার সালফাইড অধক্ষিপ্ত হবে। এই প্রশ্নটি তোমাদের নোট করতে হবে। এই ধরনের প্রশ্ন একটু ডেসক্রিপটিভ টাইপের, এখানে অন্য কোনো অঙ্ক করার প্রয়োজন নেই, কারণ এগুলো অঙ্ক করে আসলে বের করতে হয়, বাট সেগুলো অনেক জটিল হয়ে যায়। সো তোমাদের ওই জটিল প্রশ্ন দিবে না, তোমরা জাস্ট থিওরি দিয়ে বিষয়টি ব্যাখ্যা দিবে। সো শিক্ষার্থীরা, এই প্রশ্নটি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার উপর ভিত্তি করে তোমরা নোট করতে পারো। ইলেকট্রনের উপশক্তি স্তর কি? ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে একাধিক উপশক্তি স্তরে বিভক্ত হতে পারে, বা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন দ্বিমাত্রিক বিভিন্ন শক্তি স্তরে যেই অঞ্চল দিয়ে ঘূর্ণায়মান থাকে সেগুলো হচ্ছে তার উপশক্তি স্তর, এবং এটি ত্রিমাত্রিক। যেমন দ্বিতীয় শক্তি স্তরে S এবং P উপশক্তি স্তর বিদ্যমান। এ বলতে পারো। অনুপ্রভা কীভাবে সৃষ্টি হয়? অনুপ্রভাটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে আমরা দেখতে পাই। অনুপ্রভা হচ্ছে যে যখন যে সকল পদার্থ অনুপ্রভা সৃষ্টি করে তাদের মধ্যে কোনো তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা রশ্মি পতিত হলে তারা আলোকছটা তৈরি করে। এই আলোকছটা দেখে আমরা অনুপ্রভার ধারণা পেতে পারি। অর্থাৎ কথাটি হচ্ছে এরকম যে যদি কোনো পদার্থের উপর আলফা রশ্মি পতিত হয়
তাহলে এই আলফা রশ্মিটি সেখানে এক ধরনের আলোকছটা তৈরি করে, এভাবে অনুপ্রভা সৃষ্টি হয়। কেননা আলফা রশ্মি গতিপথ সামনের দিকে আমরা খালি চোখে দেখতে পাই না। এটি রাদারফোর্ড তার আলফা কণা পরীক্ষায় ব্যাখ্যা করেছেন, যেখানে উনি জিঙ্ক সালফাইড ব্যবহার করেছিলেন। জিঙ্ক সালফাইডের পর্দার উপর আলফা কণা পতিত হয়ে আলোকছটা তৈরি করেছিল। তোমরা এই ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিকভাবে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার কথাটি বলে দিবে, তাহলে টিচার বুঝবে যে বিষয়টি তুমি বুঝো। ওকে, উদ্দীপকের এক্স আয়নটি বিক্রিয়া সহ শনাক্ত করো। আচ্ছা, এক্স এখানে কি দেখো, এটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। বাদামি অধক্ষেপ পরে যেহেতু বলেছে, তার মানে এটা অ্যামোনিয়াম। এটা হচ্ছে যৌগটা অ্যামোনিয়াম সালফেট, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। শিক্ষার্থীরা, এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ এক্স্যাক্টলি সেম প্রশ্নটা আমি এর আগের একটা উদ্দীপকে আলোচনা করেছি। তোমরা অবশ্যই সেই উদ্দীপকটি দেখে নেবে, তাহলে তোমাদের আশা করি হয়ে যাবে। সো একই প্রশ্ন রিপিট করছি না। বি দ্রবণের পরিবর্তে, বি দ্যাট ইজ পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ব্যবহার করলে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জটিলতার সৃষ্টি হয়। যুক্তি সহ বিশ্লেষণ করো। এটি খুবই রেয়ার একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন সাধারণত কখনোই আসেনি। প্রশ্নকর্তা একটু তোমার সৃজনশীলতা যাচাই করার জন্য এই প্রশ্নটি দিয়েছেন। সো এটি আনসার করার সময় তোমাকে ওই শনাক্তকারী পরীক্ষাটার ভিতর থেকে ক্লুটা বের করতে হবে। এখানে বলা হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে প্রবলেম হয়। আচ্ছা, এখন প্রবলেমটা দেখার জন্য বলতে পারো যে ধরি অ্যামোনিয়াম, আচ্ছা তাহলে তো এটা কী ছিল, অ্যামোনিয়াম সালফেট। তাহলে অ্যামোনিয়াম সালফেট সর্বপ্রথম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া, তাহলে এখানে যখন অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হওয়ার পর এখানে H2SO4 থাকে। দেখো, আমার অ্যামোনিয়া হলে একটা এইচ, তাহলে দুইটা অ্যামোনিয়া থেকে দুইটা এইচ থাকবে, রাইট? তাহলে এখানে 2 অ্যামোনিয়া হবে। আচ্ছা, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হতে পারে। দেখো, দুইটা অ্যামোনিয়া হবে, আর H2SO4 হবে, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে। তাহলে H2SO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট হবে, পটাশিয়াম সালফেট আর পানি হবে। এই হচ্ছে বিক্রিয়াটি। তাহলে আমার এখানে সমতার জন্য এখানে একটা 2 হবে। এখন কথা হচ্ছে যে যদি এখানে বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকত্ব বেরিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা বেশি, এটি প্রথমে বলতে হবে। কেন? কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়নটি প্রচুর পরিমাণে আয়নিত হয়, কিন্তু বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটি কম আয়নিত হয়। গ্রুপ 1-এর ধাতুর হাইড্রোক্সাইড সমূহর ক্ষারকত্ব সবচেয়ে বেশি। তাহলে তুমি এখানে লিখবে গ্রুপ 1-এর ধাতুর হাইড্রোক্সাইডের ক্ষারকত্ব, হাইড্রোক্সাইডের ক্ষারকত্ব ইজ গ্রেটার দেন গ্রুপ 2-এর ধাতব হাইড্রোক্সাইডের ক্ষারকত্ব। বেরিয়াম যেহেতু গ্রুপ 2-তে অবস্থিত, তাই তার হাইড্রোক্সাইড ক্ষারকত্ব কম। ফলে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে যে পরিমাণ হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়, বেরিয়াম হাইড্রোক্সাইড থেকে সেই পরিমাণ হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয় না। যেহেতু বেরিয়াম হাইড্রোক্সাইড কম হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়, তাই এই ক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট পুরোপুরি বিক্রিয়া করে অ্যামোনিয়া, পটাশিয়াম সালফেট এবং পানি তৈরি করে না। কেননা হাইড্রোক্সিল আয়ন কম উৎপন্ন হলে এখান থেকে যেই H2SO4 অংশটি আলাদা হবে, সেই অংশটি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে পর্যাপ্ত বিক্রিয়া করতে পারবে না। আর পর্যাপ্ত বিক্রিয়া না করলে অ্যামোনিয়াম সালফেটটা কম আয়নিত হবে। অতঃপর যেহেতু এটি কম আয়নিত হবে, তাই অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে।
আচ্ছা, এরপরের কথা হচ্ছে দেখো, অ্যামোনিয়া যদি কম উৎপন্ন হয় তাহলে প্রবলেমটা কোথায়? নেসলার বিকারকে যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড ব্যবহার করা হয় সেটি আয়নিত হয়ে পটাশিয়াম আয়োডাইড আর মার্কিউরিক আয়োডাইড তৈরি করে। এই মার্কিউরিক আয়োডাইড আবার পরবর্তীতে ডাইমার তৈরি করে, অর্থাৎ দুইটি মার্কিউরিক আয়োডাইড একত্রিত হয়ে মার্কিউরিক আয়োডাইডের ডাইমার তৈরি করে। পরবর্তীতে এই মার্কিউরিক আয়োডাইড, খেয়াল করো এখানে মজার বিষয়, এই মার্কিউরিক আয়োডাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় তোমার অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড তৈরি করে। অ্যামিনো NH2 অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড তৈরি করে, যেটি বাদামি পদক্ষেপ দেয়। বাদামি পদক্ষেপ দেয়। তাই যদি দ্রবণে কম অ্যামোনিয়া উৎপন্ন হয় তাহলে এই মার্কিউরিক আয়োডাইডের ডাইমারের সাথে তার বিক্রিয়াটি কম হবে। তাহলে বাদামি পদক্ষেপটি স্পষ্ট হবে না বা ঠিকমতো বাদামি পদক্ষেপ পাওয়া যাবে না। সেজন্য পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে কম অ্যামোনিয়া উৎপন্ন হবে, আর কম অ্যামোনিয়া উৎপন্ন হলে দ্রবণে উৎপন্ন মার্কিউরিক আয়োডাইডের ডাইমারের সাথে বিক্রিয়া কম হবে, ফলে বাদামি পদক্ষেপটি ঠিকমতো পড়বে না। তাই পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে বিক্রিয়াটিতে সমস্যা তৈরি হবে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন সঠিকভাবে শনাক্ত করা যাবে না, জটিলতা তৈরি হবে। কারণ বাদামি পদক্ষেপটা যদি স্পষ্ট না হয়, খুবই হালকা পড়ে, তাহলে কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবা। দেখো, খুবই সৃজনশীল একটি প্রশ্ন ছিল। সাধারণত বইয়ের মধ্যে এটার উত্তর তুমি ওইভাবে পাবে না, কিন্তু তোমার যে কমন সেন্স, সেই কমন সেন্স অ্যাপ্লাই করে এই প্রশ্নটির আনসার করতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আবারও বেশ কিছু উদ্দীপক আলোচনা করলাম। তোমরা বাসাগুলো দেখতে থাকো। তো পরবর্তীতে আমরা আরও কিছু উদ্দীপক নিয়ে আলোচনা করব। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।